আসসালামু আলাইকুম। আমি মোহসেন আক্তার, মিরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আজকের ডায়েরি বোর্ড অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এমনি এমনি আসেনি, খুব সহজেও হয় নাই। এর পিছনে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, লাখো নারীর সম্ভ্রমহানি হয়েছে। এরপর লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী, 1947 সালে যখন দ্বিজাতি তত্ত্বে ভারত যখন বিভক্ত হয়, তখন ধর্মকে কেন্দ্র করে আমরা ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান নামে, এই বাংলাকে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের সাথে পাকিস্তানের একটি প্রদেশ করে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়। যদিও ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু আমরা যে জন্য স্বাধীনতা চেয়েছি সেই জন্য স্বাধীনতা আমরা পাইনি, বরং আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার, নির্যাতন, আমাদের স্বাধীনতার হনন করা হয়েছে। এরপর শুধু স্বাধীনতা হননে না, এরপর আমাদের সুযোগ সুবিধা, শিক্ষিতদেরকে চাকরির সুযোগ সুবিধাও দেওয়া হতো না বরং আমাদের উল্টো, আমাদের ভূখণ্ডে যখন ফসলাদি হতো সেগুলো তারা লুটপাট করে নিয়ে যেত। তারা তাদের মতো করে সেখানে তাদের পশ্চিম পাকিস্তানে কলকারখানা এগুলো তৈরি করত এবং তাদের লোকজনই চাকরি পেত বেশি, পূর্ব পাকিস্তানের লোকজন চাকরি পেত না। এইসব দেখে যখন পূর্ব পাকিস্তানের মানুষের মনে যখন কৌতূহল জাগে, প্রশ্ন জাগে, তখনই এক আন্দোলনের শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আমাদের এক একজনের মনের মধ্যে আন্দোলন সৃষ্টি হয়ে 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ 9 মাস ধরে যুদ্ধ করার পরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমরা আমাদের পার্ট 1-এ দেখি। পার্ট 1-এর শিরোনাম সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, আর এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধর শাসকেরা পূর্ব পাকিস্তানের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হাতে ক্ষমতা দিতে, আওয়ামী লীগদের হাতে ক্ষমতা দিতে রাজি নয়। তারা তাদের ক্ষমতা বানচাল শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে এক ভাষণ প্রদান করেন। আর এই ভাষণে তিনি বলেন, ঘরে ঘরে যেন দুর্গ গড়ে তোলার ডাক দেন, এবং এই ডাকের শুরুতে বাঙালি যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। 9 মাস ব্যাপী যুদ্ধ করার পর লাখো মানুষের রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীনতার পরে দেশ বিজয় লাভ করে 16 ডিসেম্বরে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচি জনগণের স্বতঃস্ফূর্তভাবে তীব্র হয়ে অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষক, পেশাজীবী, মহিলা সংগঠন সমূহ এগিয়ে আসে। ভুট্টোর ষড়যন্ত্রে ছাড়া প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর অনিশ্চিত হয়ে পড়ে। শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায় এবং অসহযোগ আন্দোলন। আওয়ামী লীগ 2 মার্চ ঢাকা হরতালের ডাক দেয়। সেই সাথে সকাল 11টা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর নেতাদের কর্মসূচি নেতৃবৃন্দ দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। এটি ছিল প্রথম স্বাধীন বাংলার পতাকা, যা মুক্তিযুদ্ধ চলাকালীন পর্যন্ত বর্তমান ছিল। আওয়ামী লীগ এছাড়া 3রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ এবং সেই সাথে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। সেই দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়। এই পরিস্থিতি আবৃত হয়ে 6 মার্চ এক বেতার ভাষণে 25 মার্চ ঢাকায় আসা পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। তার এই ঘোষণায় কর্মসূচি দেশ মুক্তির মানুষের হতে পারেনি, মানুষ সন্তুষ্ট হতে পারেনি। এই পরিস্থিতিতে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পার্ট 2 দেখি। শিরোনাম হচ্ছে 7 মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। 7ই মার্চের ভাষণ বাঙালির ঐতিহাসিক
মুক্তির প্রস্তুতি যেটা, সেখানে বাঙালি এমনি এমনি যে ত্যাগ তিতিক্ষা ছাড়া যে আসেনি স্বাধীনতা, তার ফলশ্রুতিতে। আর একজন নেতা কেমন জনপ্রিয় হলে চার একটা কথা একটা ভাষণে বাঙালি তার প্রতি আস্থা রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার ভাষণে কোর্ট কাছারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন তিনি। এমনকি এই ভাষণে তিনি বলেন, যে পর্যন্ত তারা আমাদের এই দেশের মুক্তি না করে দিচ্ছে এবং আমরা এই দেশ মুক্ত না করতে পারছি, ততদিন পর্যন্ত কোনো ট্যাক্স বা খাজনা আদায় হবে না। এছাড়া যুদ্ধের মাধ্যমে তিনি আরও ভাষণের মধ্যে আরও বলেন, যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হবে, এছাড়া স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতার এক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবিলা করো। আমরা দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের শেষ দিকে এসে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। বক্তৃতায় নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ঘোষিত 25 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন যোগদান করার ব্যাপারে তিনি 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। 1. সামরিক আইন প্রত্যাহার। 2. নির্বাচিত গণপ্রতিনিধি কাছে ক্ষমতা হস্তান্তর। 3. সেনাবাহিনীর গণহত্যা তদন্ত। 4. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। এগুলাই এইসব শর্ত মেনে নিলে তিনি অধিবেশনে যোগদান করবেন। এরপর তিনি আরও যেটা বলেন, আমাদের মুক্তির জন্য মানুষদেরকে সংগ্রামের পথে স্বাধীনতার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। তার এই 7ই মার্চের বঙ্গবন্ধুর এই ভাষণকে বলা হয় কি বাঙালির মুক্তির সনদ। এই ভাষণ কি বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যা রাজনীতিবিদরা মনে করেন। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। সেই দিন বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে দেশের মুক্তিযুদ্ধর সব কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া আমরা যেটা দেখতে পাই, 15ই মার্চ ঢাকা চত্বরে আসেন তার এই ভাষণে ভীত হয়ে, এবং কি বঙ্গবন্ধুর সাথে আন্দোলনের প্রস্তাব দেন। 16 মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22 মার্চ এসে জুলফিকার আলী ভুট্টো তিনি ঢাকায় আসেন এবং কি বঙ্গবন্ধুর সাথে আলোচনা তিনিও অংশগ্রহণ করেন। আলোচনা ব্যর্থ করে এক পর্যায়ে তারা বাঙালি নিধনের পরিকল্পনা শুরু করে। আর 25শে মার্চ তারা চলে যাওয়ার পথে চলে যান, ঢাকা ত্যাগ করেন এবং সেই সাথে তারা নিরীহ বাঙালিদের উপর নিধনের জন্য ঘোষণা দিয়ে যান। আর সেই সাথে 25শে মার্চ রাত 11টায় বাঙালির মিছিলের মধ্যে তাদেরকে হত্যা শুরু করা হয়। এরপর গভীর রাতের অন্ধকারে শুরু হয় নিরীহ বাঙালিদের উপর হত্যাযজ্ঞ, যা আমরা কাল রাত্রি বলে জানি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ আমরা এখান পর্যন্ত রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পাঠগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।